প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এইচএসসি বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তনের ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মানারান। তো বন্ধুরা, আজকের লেকচারে আমরা আলোচনা করব এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর সম্পর্কে, এবং আরএইচ ফ্যাক্টরের কারণে মানবদেহে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই জটিলতাগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলো শুরু করা যাক এবিও ব্লাড গ্রুপ দিয়ে। তো এবিও এই নাম থেকে কি বোঝা যাচ্ছে? মানুষের ব্লাড গ্রুপ। আমাদের ব্লাড গ্রুপ সাধারণত 4 ধরনের ব্লাড গ্রুপ দেখা যায়: এ গ্রুপ, বি গ্রুপ, এ আর বি মিলে এ বি গ্রুপ এবং ও গ্রুপ। তো একসঙ্গে বলা হয় এবিও ব্লাড গ্রুপ। তো এই 4টা গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার নামে একজন বিজ্ঞানী, কার্ল ল্যান্ডস্টেইনার। তো উনি মোট 4টি ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। তো উনি আবিষ্কার করার পরেই এইটা নিয়ে বিজ্ঞানীদের মাঝে অনেক আগ্রহ তৈরি হয় এবং একে একে 13টা ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়। তো ব্লাড গ্রুপগুলো আবিষ্কার করা হয় অ্যান্টিজেনের ভিত্তিতে, অর্থাৎ যে অ্যান্টিজেন সেই যে ব্লাড গ্রুপ সেই গ্রুপে সেই অ্যান্টিজেন থাকে। কীরকম এটা আমরা আলোচনা করবো একটু পরেই, তখন বুঝতে পারবে ডিটেইলি। তো ব্লাড গ্রুপের বৈশিষ্ট্যগুলো কেমন হয়? ব্লাড গ্রুপ আছে 4টা। দেখো, এই ছকটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ব্লাড গ্রুপ আছে 4টা। আর একটু এই পাশে দেখলাম, একটা গ্রুপ হলো এ গ্রুপ, বি গ্রুপ, এ আর বি মিলে আমরা বলেছি এ বি গ্রুপ এবং ও গ্রুপ। এখন এই ব্লাড গ্রুপগুলোতে অ্যান্টিজেন থাকে। কি কি আমরা একটু আগে বলেছি, অ্যান্টিজেনের উপর ভিত্তি করেই ব্লাড গ্রুপিংটা করা হয়, অর্থাৎ যে ব্লাড গ্রুপ সেই অ্যান্টিজেনটাই থাকে। যদি এ ব্লাড গ্রুপ হয় তাহলে এ অ্যান্টিজেন থাকে, যদি এ গ্রুপ হয় তাহলে অ্যান্টিজেন থাকে এ, যদি বি গ্রুপ হয় অ্যান্টিজেন থাকবে বি, যদি এ বি গ্রুপ হয় অ্যান্টিজেন থাকবে এ আর বি মিলে, অর্থাৎ দুইটাই, এও থাকবে বিও থাকবে। আর যদি ও গ্রুপ হয়, দেখো এও নাই বিও নাই, তার মানে এইখানে কোনো অ্যান্টিজেনই নাই। এই শর্টটা কিভাবে টেকনিক্যালি শেখা যায় সেই টেকনিকটাই তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি, সহজে যাতে তোমরা কিভাবে মনে রাখতে পারো। তো অ্যান্টিবডি কি হবে? যে অ্যান্টিজেন থাকবে মনে রাখবা তার বিপরীত অ্যান্টিবডি থাকবে। এ গ্রুপে এ অ্যান্টিজেন আছে, তাহলে এ অ্যান্টিবডি থাকবে না, বি অ্যান্টিবডি থাকবে বিপরীত। আবার বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে, তাহলে এর বিপরীত এ অ্যান্টিবডি থাকবে। এ বি গ্রুপে এ আর বি দুইটা অ্যান্টিজেনই থাকে, এজন্য এর বিপরীত কোনো অ্যান্টিবডিই থাকবে না, অর্থাৎ অ্যান্টিবডি নাই। আর ও গ্রুপে দেখো কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে অ্যান্টিবডি দুইটাই থাকবে, এও থাকবে বিও থাকবে। সাধারণত অ্যান্টিজেনগুলোকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখি আর অ্যান্টিবডিগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। এখন রক্তদানের ক্ষেত্রে এবং রক্ত গ্রহণের ক্ষেত্রে একটা কথা আমরা সবাই জানি, প্রচলিত আছে, নাটক সিনেমায় অনেক সময় দেখায় যে যে গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্তই তার শরীরে দেওয়া হয়। ডাক্তাররা জিজ্ঞেস করে অমুক গ্রুপের রক্ত আছে কিনা বা অমুক গ্রুপের রক্ত লাগবে এই। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ব্লাড দেয়া বা নেয়ার ক্ষেত্রে রক্তের গ্রুপ ম্যাচ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এ গ্রুপের রক্ত এরা কাদের থেকে রক্ত নিতে পারবে দেখে নেই। রক্ত গ্রহণের ক্ষেত্রে আমরা সবাই জানি যে গ্রুপ সেই গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, অর্থাৎ এ গ্রুপের রক্ত নিতে পারবে, এটুকু আমরা সবাই জানি। আবার বি গ্রুপ, তাইলে বি গ্রুপ থেকে রক্ত নিতে পারবে। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে আমরা একটু পরে আসি। তো এমনিতে তো বোঝাই যায় এ বি গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, আর ও গ্রুপ ও থেকে রক্ত নিতে পারবে এইটা। আর রক্তদানের ক্ষেত্রে কি হবে? রক্ত দেওয়ার ক্ষেত্রেও এমনি এইটুকু তো কমন যে 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 গ্রুপের সেই গ্রুপকে রক্ত দিতে পারবে, অর্থাৎ এ গ্রুপ বিশিষ্ট আরেকজন ব্যক্তিকে রক্ত দিতে পারবে, বি গ্রুপকে রক্ত দিতে পারবে, এ বি কে রক্ত দিতে পারবে, আবার ও গ্রুপ ওকে রক্ত দিতে পারবে। তো এখন আরো কিছু ব্যতিক্রম আছে, সেটা হলো এখানে দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে। এ বি গ্রুপকে বলা হয় সার্বজনীন রক্তগ্রহীতা। সার্বজনীন রক্তগ্রহীতা মানে কি? এ বি গ্রুপটা সব গ্রুপের রক্তই নিতে পারে,
এ বি গ্রুপের ব্যক্তিরা সব গ্রুপের ব্যক্তিদের রক্তই নিতে পারে। আবারও বললাম, তো এ বি গ্রুপটা তার মানে সব গ্রুপ থেকেই রক্ত নিতে পারবে। তাইলে এ বি গ্রুপটা শুধু এ বি না, এ থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে, ও থেকেও নিতে পারবে এ বি গ্রুপ। আর এ বি গ্রুপটা যেহেতু সবার থেকে নিতে পারবে, মানে সব গ্রুপই এ বি কে রক্ত দান করতে পারবে, এইটুক তো কনফার্ম। তাহলে এ গ্রুপও এ বি কে রক্ত দান করতে পারবে, বি গ্রুপ এ বি কে রক্ত দিতে পারবে, এ বি গ্রুপ তো এ বি কে রক্ত দিতে পারবেই, আবার ও গ্রুপও এ বি কে রক্ত দিতে পারবে, যেহেতু এ বি সবার রক্তই নিতে পারে। তো এখন আমরা ও গ্রুপের ক্ষেত্রে আসি। ও গ্রুপকে বলা হয় সার্বজনীন রক্তদাতা, মানে সবাইকেই ও গ্রুপের ব্যক্তিরা রক্ত দিতে পারে। তো তাইলে কি হবে, ও গ্রুপটা রক্তদানের ক্ষেত্রে সব গ্রুপকে দিতে পারবে, ও কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে, এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, যেহেতু সবাইকে দিতে পারে। আর তাহলে সব গ্রুপে কি হবে, ও থেকে রক্ত নিতে পারবে, কারণ ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। তাহলে এ গ্রুপও ও থেকে রক্ত নিতে পারবে, বি গ্রুপ ও থেকে রক্ত নিতে পারবে, এ বি গ্রুপও ও থেকে রক্ত নিতে পারবে, আর ও গ্রুপ তো ও থেকে রক্ত নিতে পারবেই। তো এই হলো মোটামুটি ছকটা। আমি খুব টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের মাথায় থাকে, জাস্ট একটার সাথে একটা লিঙ্ক দিয়ে, যে গ্রুপ সেই গ্রুপের মানে সেই অ্যান্টিজেনই থাকবে, আর অ্যান্টিবডি থাকবে তার বিপরীতটা। রক্ত গ্রহণের ক্ষেত্রে সেই গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, আর ও থেকে সবাই রক্ত নিতে পারবে, যেহেতু ও সার্বজনীন রক্তদাতা। আর রক্তদানের ক্ষেত্রে যে গ্রুপ সেই গ্রুপকে রক্তদান করতে পারবে, কিন্তু এ বি কে সবাই রক্তদান করতে পারবে, কারণ এ বি সার্বজনীন রক্ত গ্রহীতা, সবার থেকেই রক্ত নিতে পারে। তো আশা করি তোমরা এভাবে একটার সাথে একটা সম্পর্ক করে সবটা মনে রাখার চেষ্টা করবে, এবং তাহলে মনে রাখতে সফল হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আমরা RH ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করব। RH ফ্যাক্টরকে সংক্ষেপে বলা হয়, বা RH কে আসলে রেসার্চ শব্দটার সংক্ষেপ হিসাবে লেখা হয়, অর্থাৎ রেসার্চ ফ্যাক্টর। তো রেসার্চ কি? রেসার্চ হলো একটা বানরের নাম। তো আবারও চলে আসি সেই কার্ল ল্যান্ডস্টেইনার নামে একজন বিজ্ঞানী এবং উইনার নামে আরেকজন বিজ্ঞানী, এরা দুইজন রেসার্চ বানরের দেহে এক ধরনের ফ্যাক্টর খুঁজে পান, বা একরকম জিনের মতো আর কি ফ্যাক্টর, সেটা দেখতে পান। আবার তারা খরগোশের মধ্যেও এই ফ্যাক্টরটা খেয়াল করেন। তো তারা নিশ্চিত হন যে মানুষের মধ্যেও রেসার্চ বানরের দেহে যে ফ্যাক্টরটা পাওয়া গেছে, এই ফ্যাক্টরটার উপস্থিতি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো যদি কোনো মানুষের রক্তে রেসার্চ ফ্যাক্টরটা উপস্থিত থাকে, তাহলে সেই রক্তকে তারা বলেন রেসার্চ ফ্যাক্টর পজিটিভ, মানে রেসার্চ ফ্যাক্টর আছে, বা RH পজিটিভ লেখা হয়। আর কোনো মানুষের রক্তে যদি রেসার্চ ফ্যাক্টর না থাকে, তাহলে তারা দেখেন রেসার্চ নেগেটিভ বা RH নেগেটিভ। তো এ গ্রুপ বিশিষ্ট কোনো রক্ত, তার দেহে যদি রেসার্চ ফ্যাক্টর থাকে, রেসার্চ পজিটিভ হয়, RH পজিটিভ, তাহলে লেখা হয় A পজিটিভ। বি গ্রুপ বিশিষ্ট কোনো রক্ত, তার দেহে যদি রেসার্চ ফ্যাক্টর থাকে, তাহলে বি পজিটিভ। আর যদি রেসার্চ ফ্যাক্টর না থাকে, তাহলে লেখা হয় বি নেগেটিভ, মানে রেসার্চ ফ্যাক্টর নাই বা রেসার্চ ফ্যাক্টর নেগেটিভ। তো রেসার্চ ফ্যাক্টর সাধারণত তাহলে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো রেসার্চ ফ্যাক্টর সাধারণত ওনারা তিন জোড়া জিন দিয়ে প্রকাশ করেন। ওনারা ধরে নিলেন যে একটা সি, একটা ডি, একটা ই। আবারও বলছি সি, ডি, ই। এখন সিটা যদি বড় হাতের সি লিখি আমরা, তাইলে বোঝায় প্রকট। যারা আগে ক্লাসগুলো করেছো তারা জানো যে বড় হাত দিয়ে আমরা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করি। তো বড় হাতের সি থাকলে প্রকট, বড় হাতের ডি থাকলে প্রকট, বড় হাতের ই থাকলে প্রকট, এবং এই ক্ষেত্রে রেসার্চ ফ্যাক্টর পজিটিভ হয়। আর রেসার্চ ফ্যাক্টর নেগেটিভ হয় কখন? যখন ছোট সি থাকবে, মানে প্রচ্ছন্ন সি, প্রচ্ছন্ন ডি, প্রচ্ছন্ন ই, এইরকম যদি রক্তে পাওয়া যায়, তাহলে সেটাকে রেসার্চ নেগেটিভ বলা হয়। আবারও বলছি স্যার আগে, যে RH পজিটিভ কখন হবে? যখন প্রকট অ্যান্টিজেন রক্তে পাওয়া যাবে, CDE তিনটাই প্রকট পাওয়া যাবে। আর যদি এই ছোট হাতের অক্ষর দিয়ে যেগুলো লিখেছি প্রচ্ছন্ন অ্যান্টিজেন, এই তিনটা যদি পাওয়া যায়, তাইলে রক্তটা হবে RH নেগেটিভ। তো এখানে MCQ এর জন্য আরেকটা পয়েন্ট বলে রাখি, সবসময় ধরো কোনো একটা রক্তে সি আছে প্রকট, ডি আছে প্রকট, ই আছে প্রচ্ছন্ন, এরকম হতে পারে, সি ডি ই এরকম একসাথে, বা সি আছে প্রচ্ছন্ন,
ডি আছে প্রচ্ছন্ন, ই আছে প্রকট, এরকম হতে পারে। মানে প্রকট আর প্রচ্ছন্ন মিলে জাস্ট তিনটা থাকবে, সি ডি ই। একই জিনিস দুইটা থাকতে পারবে না। যেমন একটা ছোট সি আর একটা বড় সি আর একটা ডি, এরকম হলে সেই রকম থাকে না আর কি। সবসময় তিনটা আলাদা আলাদা থাকবে। তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি থাকা সম্ভব, কোনটি থাকা সম্ভব না, এরকম কিছু, সেজন্য জানিয়ে রাখলাম। তো তাহলে বোঝা গেল একই গ্রুপের রক্ত, যেমন এ বি, এ বি কিংবা ও, এই একই গ্রুপেরই রক্ত পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন পজিটিভ বা নেগেটিভ যদি আমরা না দেখি, মানে ধরো আমরা যখন ব্লাড নেই, একজন বি পজিটিভ ব্যক্তির দেহে বি পজিটিভের ব্লাডই নেওয়া উচিত, কিন্তু বি পজিটিভ না নিয়ে আমরা ধরো বি নেগেটিভ নিলাম, বা বি নেগেটিভ ব্লাড আমার দেখে আমি হয়তো আরেকজন বি পজিটিভ তার কাছ থেকে ব্লাড নিলাম, তাইলে সেই ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অর্থাৎ RH ফ্যাক্টরটা ম্যাচ না করার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কি সমস্যা? এক নম্বরে যেটা হতে পারে, রক্ত সঞ্চারণে জটিলতা হতে পারে। অর্থাৎ ধরলাম আমার দেহে RH নেগেটিভ বা কোনো একটা ব্লাড গ্রুপ, ধরলাম বি নেগেটিভ রক্ত আছে আমার দেহে, বাইরে থেকে আমি একটা RH পজিটিভ রক্ত আমি যদি নেই, আমার দেহে RH নেগেটিভ থাকার পরেও আমি যদি RH পজিটিভ রক্ত নেই, প্রথম হয়তো কোনো সমস্যা হয় না প্রথমবার নিলে, কিন্তু পরবর্তীতেও আমি যদি নিতেই থাকি RH পজিটিভ রক্ত, আমার দেহে আগে থেকেই আছে নেগেটিভ, এই নেগেটিভটা কিন্তু RH পজিটিভের বিপরীত, তাই আমার দেহে ধীরে ধীরে NTRH পজিটিভ ফ্যাক্টর তৈরি হতে থাকে, NTRH পজিটিভ। তো যখন আমরা RH পজিটিভ রক্ত আবার নেব, NTRH ফ্যাক্টর তৈরি হয়ে আছে, তো এই NTRH ফ্যাক্টরটা RH পজিটিভের রক্তকে জমাট বাঁধায় দেয়, ফলে রক্ত সঞ্চালনে জটিলতা তৈরি হয়। যদি জমাট বেঁধে যায় তাহলে রক্ত কিন্তু সহজে সঞ্চালিত হতে পারবে না, এক জায়গায় জমাট বেঁধে থাকবে। তো এইরকম একটা জটিলতা। আরেকটা জটিলতা যেটা হয় RH ফ্যাক্টর ম্যাচ না করলে গর্ভধারণের ক্ষেত্রে, অর্থাৎ মায়ের দেহে একরকম যদি RH ফ্যাক্টর একরকম আর পিতার দেহে যদি বিপরীত রকম হয়, তাইলে সাধারণত জটিলতা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই জটিলতাটা হয় যখন মায়ের রক্তটা হয় নেগেটিভ আর পিতার রক্তটা হয় পজিটিভ। মায়ের রক্তটা হবে নেগেটিভ আর বাবার রক্ত হবে পজিটিভ। যদি এমন হয় তাহলে সন্তানের দেহের রক্তটাও হবে পজিটিভ। তো সন্তানের দেহে যখন পজিটিভ আছে, মায়ের দেহে যখন নেগেটিভ আছে, তখন মায়ের দেহে কিন্তু অটোমেটিক সন্তানের দেহের বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, এবং এই বিপরীত অ্যান্টিবডিটা পরবর্তীতে সন্তানের RH পজিটিভগুলোকে নষ্ট করে দেয়, ফলে সন্তানের রক্তে কিন্তু মানে রক্ত কিছুটা নষ্ট হয়ে যায়, ফলে রক্ত শূন্যতায় ভোগে সন্তান। অনেক সময় দেখা যায় জন্মের পর রক্ত শূন্যতার কারণে বা রক্তক্ষরণের কারণে সন্তানটা মারা যায়। তো এই জন্য কিন্তু বিয়ের আগেই আমাদের দেখে নেওয়া উচিত যে হাজব্যান্ড ওয়াইফের রক্তের গ্রুপ, যে কে পজিটিভ কে নেগেটিভ, অবশ্যই একই সমান ফ্যাক্টর বিশিষ্ট হওয়া উচিত, বা ফ্যাক্টর যাতে ম্যাচ করে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হয় পজিটিভ, না হলে দুইজনই হয় নেগেটিভ। যদি এরকম হয় তাইলে বিয়ে করা উচিত। তো এই সমস্যাটা কিভাবে হয় একটু আমরা ডিটেইলি দেখি। যে বাবার দেহে ধরলাম বাবাটা RH পজিটিভ আর মা হলো RH নেগেটিভ কোনো একটা ক্ষেত্রে। তো RH পজিটিভ মানে আমরা জানি প্রকট জিন, যেমন একটু আগে সি এর ক্ষেত্রে দেখছি বড় হাতের সি, ডি এর ক্ষেত্রে বড় হাতের ডি, এইগুলো হলো পজিটিভ। তো ধরলাম ডি আছে এই বাবার রক্তে, ডি অ্যান্টিজেন আছে। শুধু একটাই দেখাচ্ছি আমি, বিষয়টা একটু সিম্পল না, জাস্ট সিম্পল করে তোমাদের খালি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে বাবার দেহে এখন হলো বড় ডি বা প্রকট ডি আছে, মায়ের দেহে ছোট ডি আছে। যখনই সন্তান উৎপন্ন হবে এই দুইটা মিলিত হবে বড় ডি ছোট ডি। তো এই রকম যখন হয় আমরা জানি সবসময় বড় ডি এর বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, অর্থাৎ প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো বড় ডি এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে মানে সন্তানটাও হবে RH পজিটিভ, যেহেতু বড় হাত মানে হলো পজিটিভ। তাহলে বাবা যদি পজিটিভ হয়, মা যদি নেগেটিভ হয়, সন্তান হবে পজিটিভ। এইটুকু তো ক্লিয়ার। এখন তাইলে আমরা দেখলাম যে মাটা হলো নেগেটিভ, এটা ধরলাম মায়ের দেহ, আর সন্তান হবে, এটা যদি সন্তান হয়, সন্তান হবে RH পজিটিভ। তো মায়ের সাথে সন্তানটা সংযুক্ত, অমরার মাধ্যমে আমরা জানি সংযুক্ত থাকে। তাইলে আমরা ধরে নিলাম এটা মায়ের দেহ, এটাই নেগেটিভ রক্ত আছে, আর সন্তানের দেহে পজিটিভ রক্ত আছে। তো যখনই সন্তানটা মায়ের দেহের সাথে সংযুক্ত আছে, মায়ের দেহে এই পজিটিভের বিপরীত ধরনের
যেহেতু রক্ত বিপরীত আছে এই পজিটিভের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ এনটিআরএইচ অ্যান্টিবডি তৈরি হবে, এনটিআরএইচ ফ্যাক্টর বা যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। তো মায়ের দেহে এই আরএইচ ফ্যাক্টরের বিপরীত ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, বিপরীত অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিগুলো আবার সন্তানের রক্তে চলে যাবে এবং সন্তানের রক্তে গিয়ে তার রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দিবে, ফলে সন্তানটা কিন্তু রক্ত শূন্যতা বা প্রচণ্ড রক্ত স্বল্পতায় ভোগে এবং পরবর্তীতে দেখা যায় অনেক সময় জন্ডিসও হয়। আর এই অবস্থাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, ব্লাস্টোসিস মানে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার প্রক্রিয়া। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তবে এখানে আসার কথা এই যে মানুষের দেহে কিন্তু বা মানব জাতির মধ্যে এই নেগেটিভ আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট রক্ত কিন্তু খুবই কম, বেশিরভাগই হয় পজিটিভ। এজন্য পজিটিভ নেগেটিভ দুইটা ম্যাচ না করার সম্ভাবনাও সাধারণত কম থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা যাতে অন্যদেরও উপকারে আসতে পারে সেজন্য তোমাদের পরিচিত সহপাঠীদের মধ্যে এটা শেয়ার করে দাও এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।